আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। হক কথা বলতে হবে, হক কথা শুনতে হবে, ইকামতের দিনের কাজ করতে হবে। গতকাল থেকে একটি নিউজ খুব চাউর হচ্ছে যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকায় 17 জনের সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতি করতে এসে মা ও মেয়েকে শ্লীলতাহানি করেছে এবং তাদেরকে শারীরিকভাবে নির্যাতন করেছে, তাদের সম্মানহানি করেছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব ব্যস্ত ওই দখল বাণিজ্য নিয়ে, সেটা হচ্ছে ইসলামী ব্যাংকে দখল করতে হবে, ইসলামী ব্যাংকের ফান্ডিং বন্ধ করতে হবে, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পাল্টাইতে হবে। আসলে সৌভাগ্যক্রমে স্বাধীনতা যুদ্ধের পরে আমরা এমন একজন স্বরাষ্ট্রমন্ত্রী পাইছি যেটা দেশ ও জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বা গৌরবের, যাই বলবেন। কারণ একের ভিতরে অনেক একজন অভিনেতা আছে পৃথিবীতে, সেটা আমাদের দেখা। একের ভিতরে অনেক, সে কখনো ডাক্তার হয়, কখনো ইঞ্জিনিয়ার হয়, কখনো এটা সেটা হয় আর কি। সেই অভিনেতার নাম নাইবা বললাম, সেটা দুষ্ট লোকেরা খুব ভালো বুঝবে, যারা আমার মতো। আমাদের সালাউদ্দিন সাহেবের একের ভিতরে অনেক প্যাকেজ। উনি স্বরাষ্ট্রমন্ত্রীর পদ কখনো স্বরাষ্ট্রমন্ত্রী তো হনই না, স্বরাষ্ট্রমন্ত্রী কোনো রোল প্লে উনি দেখান না। পদে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেখলাম কখনো প্রধানমন্ত্রী, কখনো বাণিজ্য মন্ত্রী, কখনো অর্থমন্ত্রী, কখনো শিক্ষামন্ত্রী, কখনো এই মন্ত্রী, কখনো সেই মন্ত্রী। উনি সব একের ভিতর অনেকটা ওই যে আমাদের দুষ্ট লোকদের চেনা পরিচিত অভিনেতার মতো আর কি। এদিকে উনি ইসলামী ব্যাংকের ফান্ডিং নিয়ে, ইসলামী ব্যাংকের ম্যানেজার নিয়ে ব্যস্ত, অথচ ওনার যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ওনার যে দায়িত্ব, উনি সেই দায়িত্ব সম্পর্কে একেবারেই বেখবর। আর এই বেখবরের সুযোগ নিয়ে সারা দেশে যে হারে অত্যাচার, নির্যাতন, খুন বাড়ছে, বিশেষ করে ওনার এলাকায় 17 জন ডাকাতি করতে এসে 17 জন মিলে মা এবং মেয়েকে ধর্ষণ করেছে। অত্যন্ত হৃদয় বিদারক, দুঃখজনক। অথচ এটা নিয়ে কোনো কথা নেই, এমনকি মেইন স্ট্রিম মিডিয়া তো একটা দুইটা মিডিয়াতে দেখা গিয়েছে, বাকি কোনো মিডিয়ার কোনো খোঁজখবর নেই। সে আওয়ামী আমলের মতোই এখনও বিএনপি আমলে তেলবাজি করে বেড়াচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সেটা, জুলাই আন্দোলনের পরে সংসদের আমাদের নাহিদ ব্রো, আমাদের তথাকথিত মাস্টার মাইন্ড, হ্যাঁ তথাকথিত বললে ভুল করলাম, আসলে বিষয়টা হচ্ছে উনিও তো নির্যাতনের শিকার হয়েছেন, ওনার নির্যাতনের সেই ছবি তো আমরা দেখেছি। কিন্তু উনি কত বড় অপদার্থ হয়ে গেছেন আন্দোলনের পরে, সংসদে যাওয়ার পরে। ওনার মাথায় যে কী কাজ করে সেটা বুঝি না। উনি জুলাইকে বলছেন একাত্তরের সিলসিলা। তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। অথচ আমাদের শহীদ ওসমান হাদি ভাই সেটা বলেছেন যে একাত্তরের চেতনাকে ধ্বংস করার জন্যই তৈরি হয়েছে 24, একাত্তরের চেতনার বিরুদ্ধেই তৈরি হয়েছে 24। অথচ আমাদের সেই মাস্টার মাইন্ড, সেই জুলাই আন্দোলনের নেতা বলতেছে 24 নাকি জুলাই সিলসিলা। এটা একটা ভারতীয় এজেন্ডা সুকৌশলে। কারণ একাত্তর যতদিন পর্যন্ত খাড়া থাকবে ততদিন পর্যন্ত 24 ম্লান থাকবে। আমি 71কে খাটো করছি না, তবে 24কে আলাদা করে রাখছি, 71কে আলাদা করে রাখছি। একাত্তর হচ্ছে সেই ব্রিটিশ ভারতীয় আন্দোলনের একটা সিলসিলা, যেখান থেকে যেমন ব্রিটিশ আমলে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যেখানে হিন্দু মুসলিম ভাগাভাগি এবং জিন্না দেখলো যে হিন্দু রাষ্ট্রে মুসলমানদের স্বার্থ সংরক্ষিত হবে না, সেখানে সে ভাগাভাগি করে ভূমি আলাদা করে নিয়ে সে মুসলিমদেরকে নিয়ে আলাদা হয়ে গিয়েছে। সেখানে শুধু একটা ভাগাভাগি ছিল, আর কিছুই না। কিছু অধিকার সংরক্ষণের বিষয় ছিল, সেই অধিকারগুলো তারা পাবে না বিধায় তারা মুসলিম জনস্বার্থকে নিয়ে আলাদা হয়ে গেছিল। সাথে সাথে সেখানে আমাদের হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তান সেখানে যোগ দিয়েছিল, এবং ভারতের একজন দলিত নেতার নেতৃত্বে দলিত হিন্দুরা সেখানে পাকিস্তানে যোগ দিয়েছিল। যদিও কিছুদিন পরে সেই দলিত নেতা এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সেই স্বপ্নভঙ্গ হয় পাকিস্তানিদের চিরায়িত তাদের চারিত্রিক বিশ্বাসঘাতকতার কারণে। হোসেন শহীদ সোহরাওয়ার্দী সাহেব এবং সেই দলিত নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী সাহেব আমাদেরকে স্বাধীন বাংলাদেশ দেওয়ার উপলক্ষে আওয়ামী মুসলিম লীগ গঠন করেছে, এবং সেই দলিত নেতা রাতের অন্ধকার একটা চিঠি লিখে দিয়ে সে ওখানে দলিত হিন্দুদেরকে ফেলে রেখে সে ভারতে পালিয়ে এসেছে। সেটা হচ্ছে সেই সিলসিলা। একাত্তরে যখন দেখলো যে পাকিস্তানের কাছ থেকে কিছুই পাওয়ার নেই, যেই লক্ষ্য নিয়ে পাকিস্তান গড়া হয়েছিল সে লক্ষ্য অর্জিত হবে না, সুতরাং সে লক্ষ্য অর্জন করার জন্য, সে স্বাধিকারের জন্য একাত্তর তৈরি হয়েছিল। আর সেটা হচ্ছে জাস্ট ভূখণ্ড এবং সিলসিলাকে একত্রিত রেখে জাস্ট কিছু অধিকার আদায়ের বিষয়। আর হচ্ছে 24টা হচ্ছে পুরাই একটা ম্যানিফেস্টোকে ভেঙে নতুন একটা ম্যানিফেস্টো গড়া। যেমন
একাত্তরের পরে যে শেখ মুজিবের মাধ্যমে ভারত যে আধিপত্য বাংলাদেশের বুকে চাপিয়ে দিয়েছিল, শেখ হাসিনা পালায়নের মাধ্যমে সেই আধিপত্যের সিলসিলা শেষ হয়ে গিয়েছে এবং মাঝখানে শেখ মুজিব এবং শেখ হাসিনার মাঝখানে কিছু লোক এসেছে গিয়েছে, তারাও সেই ভারতীয় ম্যানিফেস্টো এবং ভারতীয় ছকে এসেছে, ভারতীয় ছকেই চলে গিয়েছে। কিন্তু ২৪ সম্পূর্ণরূপে ভিন্ন। ২৪ এই হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের একটা জাতি হিসেবে নিজেকে মডিফাইড করে সম্পূর্ণরূপে আলাদা এবং আলাদাভাবে গড়ে তোলার একটা ম্যানিফেস্টো ছিল হচ্ছে ২৪। সেই ২৪কেও এখন লুট করার মহা আয়োজন চলছে এবং আমাদের সেই কমান্ডার, সেই মাস্টার মাইন্ড নাহিদ ইসলাম বলেছে ৭১ নাকি ২৪-এর সিলসিলা। আমাদের ডক্টর ফিনাকি ভট্টাচার্য যেমন এটার বিরুদ্ধে প্রতিবাদ করে একটা ইউটিউবে একটা ভিডিও দিয়েছেন। ডক্টর ফিনাকি ভট্টাচার্যের সেই সিলসিলায় আমিও ওনার এই বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ২৪ মহান, ২৪ আলাদা একটা বিষয়। ২৪ বাংলাদেশের জাতি হিসেবে একটা স্বকীয়তা এবং নিজেদেরকে গড়ে তোলার আলাদা একটা চেতনা। সুতরাং ৭১-এর সাথে ২৪-এর তুলনা হবে না। একাত্তর দেশের ভূখণ্ড, ৭১কে দিয়ে আমরা একটা ভূখণ্ড পেয়েছি, ২৪কে দিয়ে আমরা সেই ভূখণ্ডকে পরিপূর্ণ স্বাধীন করে গড়ে তুলেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যার যেটা দায়িত্ব সে সেটা পালন না করে নিজেদেরকে নিয়ে কেউ বানাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে যাচ্ছে, প্রধানমন্ত্রী হয়ে গেছে, যার ওই ম্যাজিক টুথ পাউডারের অ্যাডভার্টাইজের মতো, যার মুখে গন্ধ তার কথা বন্ধ, তার ভোট বন্ধ। ইনশাল্লাহ সেই স্লোগান দেওয়া হবে, যার মুখে গন্ধ তার ভোট বন্ধ হবে, ইনশাল্লাহ এই স্লোগান হবে। আর এখানে প্রত্যেকটা জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রীর দখলদারিত্ব। আসলে বিষয়টা হচ্ছে যে উনি এমন একটা লোক, মানে নিজেকে সব্যসাচী হিসেবে উপস্থাপন করে নিজের যে অরিজিনাল দায়িত্ব সেই দায়িত্বটাকে ভুলে গিয়েছে। যেমন কাকের মতো, ওনার অবস্থা হচ্ছে আমাদের কাকের মতো। কাক উঠতে গিয়ে একদিন দেখলো যে সারস পাখি খুব চমৎকারভাবে হাঁটছে। সারস পাখির হাঁটা খুব সুন্দর। সে সারস পাখির মতো অবিকল ভঙ্গিমায় হাঁটলে মানুষ তা কাকের হাঁটা দেখে মনে মনে ভাবলো যে মানুষ তাকে পছন্দ করে না, সেই কারণে কাকের কাছে মানুষ আসে না, সে সারস পাখির ভঙ্গিতে হাঁটবে। সে সারস পাখির ভঙ্গিতে হাঁটতে গিয়ে সে নিজের হাঁটাও ভুলে গেছে, সারস পাখির হাঁটার অনুকরণ তো সে করতেই পারে নাই। আমাদের সেই স্বরাষ্ট্রমন্ত্রীর অবস্থা হয়েছে সেরকম। উনি নিজেকে খুব ওভার স্মার্ট বানাতে চাইছিল যে মানুষ তাকে দেখেই অভিভূত হয়ে যাবে, সে বিশাল এক ক্যারিজমেটিক লিডারে পরিণত হবে। কিন্তু সে এখন নিজের ধুতিকে আটকানোটাই ভুলে গেছে। অন্যের ধুতি কীভাবে পরে সেটা শিখা তো দূরের কথা, নিজের ধুতি কীভাবে পরতে হবে সেটাই ভুলে গেছে, যার কারণে দেশের মধ্যে আজকে এত অরাজকতা, এত বিশৃঙ্খলা। আসলে আজকের এই ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, আশা করি সবাই শুনবেন। আমার কোনো ভুল থাকলে অবশ্যই আমাকে সংশোধনী দিবেন। আর আমার হক কথা ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। আমাকে আর একটু ভালোভাবে কথা বলার জন্য সবাই সাজেশন দিবেন। আর যদি কপালে দুঃখ থাকে, আশা করি এই ভিডিও দেখার পর গ্রেপ্তার করার জন্যে মামা ভাইগনা সবাই মিলে একসাথে চলে আসবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।